24 তারিখের ভেতরে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হতেই হবে। দরকার লাগে তো এক্সট্রা লেবার লাগিয়ে দাও। আচ্ছা স্যার, ভেতরে কাজ হচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা যাও। বাবা, আমি গাড়িটা নিয়ে যাই। আদার ওরা কি বললে? এক্সট্রা লেবার লাগিয়ে দিলাম। একসঙ্গে এত বড় দুটো কন্ট্রাক্ট হাতে নেওয়াটাই ভুল হয়েছে। এটা কমপ্লিট করতে কিছু সময় বেশি লাগলেও ক্ষতি নেই, কিন্তু নার্সিং স্কুল বিল্ডিংটা সময় মতো শেষ করতেই হবে। আমার কাছে তো প্রায় শেষ, বাইরের প্লাস্টারিংও হয়ে গেছে, শুধু ওই মূর্তিটা হলেই হয়। কি এক ঝামেলার কাজ। আমরা কনস্ট্রাকশন কোম্পানি, শুধু দালানটা তৈরি করতে দিলেই হতো, তা না সঙ্গে 8 ফুট উঁচু ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এক মূর্তি। আপনি ইউসুফ সাহেবকে একটু তাড়া দেবেন, ওরা আর্টিস্ট মানুষ, ওদের সময় জ্ঞান একটু কম। মিতাকে পাঠালাম রাত্রে ইউসুফকে ডিনারে ডাকতে, তুমি এসো। হ্যাঁ, দাও দাও, আস্তে দেখো, দাঁড়া দাঁড়া, ধরো তো এটা কেউ দিলে তো ফেলে, ভাত খাও না? আরে আপনি দেখেন তো স্যার হয়েছে কি না। বসুন না, ওদিকে একটু পিছনে না, দাও আর একটু, আচ্ছা না এদিকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তোমার দিকে রাখো। হ্যাঁ ঠিক আছে, এতেই চলবে। তাহলে আমরা যাই স্যার। হ্যাঁ যাবে? হ্যাঁ আচ্ছা যাও। কেমন আছেন? ভালো। আমি তাহলে বাজারে যাই। বাজারে যাবি? আচ্ছা এটা কি? কোনটা? হো, ওটা কিউপিড, প্রেমের দেবতা। এটা আমি ওটা আরেকজনের জন্য। কোন মহিলার জন্য নিশ্চয়ই? না, এক বৃদ্ধ ভদ্রলোকের জন্য। বারে, আমাকে যে বলেছিলেন একটা ছোট্ট মূর্তি দেবেন। দেব বলেছিলাম, কিন্তু আপনি যে প্রেমের দেবতা চেয়ে বসবেন তা তো জানতাম না। কি জন্য এসেছিলেন বললেন না তো? কেন, আপনার এখানে কাজ ছাড়া আসা যায় না নাকি? যায়, তবে কাজের সময় নয়। বেশ, তাহলে কাজের কথাই শুনুন। বলুন। অদ্য রাত্রি 8 ঘটিকায়
আপনি মিস্টার জোজেফ আমাদের গরিবালয়ে নৈশভোজে আমন্ত্রিত। বিনীত চৌধুরী আহমেদ, সংবাদ বাহক না বাহিকা মিতা চৌধুরী। এটা বুঝি আপনার কাজের কথা হলো? হলো না? কাজটা কি? কাজ মানে কাজ? হ্যাঁ কাজ, আর এই কাজের জন্য এটাও একটা কাজ, নইলে লোকে আপনাকে গালাগাল করবে। ভাত খাও না? নিন চকলেট খান। কিন্তু শুনুন, সন্ধে 8টায়। তোমায় আমি যত ভালোবেসেছি, হায় তার অর্ধেক ভালো তুমি বাসো না। তোমায় দেব বলে মালা গেঁথেছি, হায় সে গাঁথা মালা তুমি মিলে না। চোখে চোখে হৃদয় যেন টলছে, ইঙ্গিতে কত কথা বলছে। চোখে চোখে হৃদয় যেন টলছে, ইঙ্গিতে কত কথা বলছে। পাষাণ হিয়া তবু কেন টলে না, হয় সেই গোপন কথা বলে দিলে না। তোমায় আমি যত ভালোবেসেছি, হায় তার অর্ধেক ভালো তুমি বাসো না। ভেবেছিলুম কানে কানে বলবে, আমায় ছাড়া কেমন করে চলবে। ভেবেছিলুম কানে কানে বলবে, আমায় ছাড়া কেমন করে চলবে। আশায় ভরা তরি ঝড়ে পড়েছে, হায় তরি তোমায় ছাড়া কুল পাবে না। তোমায় আমি যত ভালোবেসেছি, হায় তার অর্ধেক ভালো তুমি বাসো না। ধিকি ধিকি মনের আগুন জ্বলছে, ওরা কপাল কেঁদে কেঁদে বলছে। ধিকি ধিকি মনের আগুন জ্বলছে, ওরা কপাল কেঁদে কেঁদে বলছে। পরশমণি তোমায় কত খুঁজেছি, হায় সে সোনার ছোঁয়া তুমি দিলে না। তোমায় আমি যত ভালোবেসেছি, হায় তার অর্ধেক ভালো তুমি বাসো না। তোমায় দেব বলে মালা গেঁথেছি, হায় সে গাঁথা মালাও তুমি নিলে না। আপনি হ্যাঁ, আপনার কথা মতো। ডাকেননি কেন? 8টা বাজতে কয়েক মিনিট বাকি ছিল বলে। আগে এলেন কেন? গান শুনবো বলে। হ্যাঁ, গান শুনতে আপনার ভালো লাগে? বাবা এসছেন। এই যে আপনি এসছেন। মিতা, খাবার দিয়েছিস? ভীষণ খিদে পেয়েছে। চলুন, আপনারও খিদে পেয়েছে? ওর তো খিদেই পায় না, শুধু কাজ আর কাজ। ওটা তো শিল্পীদের একটা ফ্যাশন। বাই দি ওয়ে, লরেন্স নাইটিঙ্গেলের ছবিগুলো পেয়েছেন তো? না, ওগুলো এখনো পাওয়া যায়নি, পেলেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি এখনো মুখ ধরিনি, সময় কিন্তু খুব বেশি নেই। কন্ট্রাক্ট অনুযায়ী আগামী মাসের 10 তারিখের মধ্যেই নার্সিং স্কুল বিল্ডিং, আপনার মূর্তি মাস্ট বি কমপ্লিট। বাহ, তোমাকে বলিনি অনেকটা হয়ে গেছে? আপনার সম্পর্কে কিছু বললেই মিতা মনে করে আমি বুঝি সন্দেহ করছি কাজটা সময় মতো হবে না। হ্যাঁ, দোষটা ওর ঘাড়ও পড়বে কি না? কেন? তার কারণ ওরই প্রশংসা শুনে আমরা আপনার কাছে গিয়েছিলাম। তো
তাহলে দোষের ভাগী না হয়ে প্রশংসার ভাগীও হতে পারে। Yes, of course. আরেকটা না। আচ্ছা, আজ উঠি। উঠবেন? আচ্ছা, থ্যাংকস ফর কামিং। মিতামা, দেখো ড্রাইভারটা কোথায়? হ্যাঁ, আপনাদের লাউঞ্জটা কমপ্লিট হয়েছে, যেখানে মূর্তিটা বসবে? ও হ্যাঁ, উনি তো দেখতে চেয়েছিলেন। আশফাক, তুমি কালোকে নিয়ে যাও। আচ্ছা, আদা। কাদের এই নার্সিং স্কুল? Crescent Welfare Trust. ও, দেখতে তো মজবুতই মনে হয়। ভেতরেও কিছু মাল মশলা দিয়েছেন তো? আপনারা কন্ট্রাক্টররা তো। আহমেদ বিল্ডার্সকে আপনি পার্টি কন্ট্রাক্টর ভেবেছেন নাকি? বাড়ির দিকটা কেমন লাগলো? হয়েছে, কোনো নতুনত্ব নেই। কার ডিজাইন? ব্যাপারটা কি জানেন, আজকালকার মডার্ন শিল্পীদের নতুনত্বের ভূতে পেয়েছে। মানুষের ছবি আঁকতে গিয়ে তারা যা আঁকেন, তাকে নতুন বলা চলে, কিন্তু মানুষ বলা চলে না। আমি অবশ্য এই থিওরিতে বিশ্বাস করি। এটা বুঝি আপনারই ডিজাইন? আপনি এখন যাবেন কোথায়? বাসায়। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমি কিন্তু ভদ্রতা করেও না বলবো না, কারণ আমার তাড়া আছে। অবশ্য আপনাদের যদি অসুবিধা না। না না, আমাদের কি অসুবিধা? ধন্যবাদ। বাহ, বেশ ভদ্রলোক তো আপনি। এক পেয়ালা চা খেতেও বলবেন না? না না, আর একদিন আসা যাবে। চলুন, ওদিকে কাজ আছে। চা খাবেন না? কতক্ষণ আর লাগবে? চলুন। আমরা অভদ্র হই কেন? কখন এসছেন? বেশিক্ষণ বসিয়ে রাখেনি তো? কোথায় গিয়েছিলেন? সেই এদেরই একটা কাজে। পরিচয়, ইনি আশফাক আলম, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট। ইনি ব্যারিস্টার আব্দুল্লাহ। আপনার নাম শুনেছি। বসুন। আপনি তো এসকাটন রোডে থাকেন না? নিউ এসকাটন। আপনারা বসুন। না না, আপনার কাজ আছে। চলুন যাওয়া যাক। উনিও ফ্রি নন। না মানে, অভদ্র কথা। জি, চলি। আদাব। আদাব। মেয়েটিকে তো চিনলাম না। চৌধুরী আহমেদ সাহেবের মেয়ে। চৌধুরী আহমেদ? কে? আহমেদ বিল্ডার্সের মালিক? হ্যাঁ, চেনেন নাকি? না, এমনি নাম শুনেছি। আপনার সঙ্গে কতদিন হচ্ছে না? খুব বেশি দিনের না। ওদের জন্য এটা করছি। ও, আপনার ওটা তো হয়ে গেছে, নিয়ে যান। বাকিগুলো কিন্তু দেরি হবে। ওদের এই কাজটা কয়েকদিনের মধ্যে শেষ করতে হচ্ছে। আপনার তাড়া নেই তো? ঠিক আছে, আমি তো আছি। শুনুন, কদিন ধরেই আপনাকে একটা জিনিস দেবার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কি? খুব ছোট্ট একটা জিনিস। বাহ, পছন্দ হয়েছে? তাহলে পড়ুন। কিছু মনে করবেন না।
সে কি নেবেন না? না, নেওয়াটা ঠিক হবে না। ক্ষতি কি? লাভ ক্ষতি তো ব্যবসার কথা। আচ্ছা, রুমালটা ক্রমেই এত ব্যস্ত হয়ে উঠছি মা, যে তোমার সঙ্গে কথা কইবার সময়টা পর্যন্ত পাচ্ছি না। এই দেখো না, সেই সকাল থেকে ছুটোছুটি করতে করতে এতক্ষণে সময় পেলাম। যে বড় মূর্তিটা করছি না মা, সেটা কিন্তু খুব ভালো হতে হবে, বুঝলে? তুমি মনে করো মিতা চৌধুরী এত সহজেই আমার হাত থেকে রেহাই পাবে? আংটি রিফিউজ করলে অল রাইট, কিন্তু নিজেকেই যখন প্রেজেন্ট করব, আই শ্যাল নট টেক ইউর রিফিউজাল। তখন আমাকে চেষ্টা করলেও ফিরিয়ে দিতে পারবে না, কারণ এতদিন আশায় রেখে। কতবার বলেছি না জিজ্ঞেস করে ঘরে ঢুকবেন না। Why did you come in without asking? স্যার আপনি ডেকে পাঠিয়েছিলেন স্যার। Get out! এবং অনুমতি নিয়ে ভেতরে ঢুকুন। যান, এখন বিরক্ত করবেন না, বললাম না পরে। স্যার আপনি আমার ওখানটা একটু এসো তো। এখনই যাচ্ছি স্যার। কি হলো মিস্টার ফার্নান্ডেজ, অত রাগারাগি হচ্ছিল কেন? ইউ সি মিস খান, আই এম ভেরি লিনিয়েন্ট। মানে একটু সোজা লোক তো, এই কিরানিদের সাথে হার্ড হতে পারি না। আশফাক সাহেব আমাকে শেখাচ্ছিলেন হাউ টু ডিল উইথ দেম। কেরানিদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন মিস খান? ই শুড সে গেট আউট, গেট। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি। চিঠিগুলো এখনই টাইপ করে নিয়ে এসো। আচ্ছা দেখো, আমার মনে হয় রাস্তাটা যদি এমনি ঘুরিয়ে আনো তাহলে শো অনেকটা বাড়বে। হোয়াট ডু থিঙ্ক? ঠিক আছে। আচ্ছা ভাই ইউসুফ তো সেদিন গিয়েছিল, কি বললে? ওনার তো খুবই পছন্দ হয়েছে, অনেকবার করে বললেন। হ্যাঁ, আই এম ভেরি গ্ল্যাড, ভেরি গ্ল্যাড। কই রে, হলো? সে কি রে, ঝিমুচ্ছিস কেন সকালবেলায়? ঘুমুসনি রাত্রে? কি রে, সে কি রে, মুখে রং মেখেছিস কেন? কোথায় গিয়েছিলি রাত্রে? রূপবান যাত্রা করতে। হ্যাঁ, বলিস কি রে, তুই রূপবান যাত্রা করিস? শুনি শুনি শুনি, কি ব্যাপার? কিসের পাঠ করিস তুই? রূপবান কন্যা। বাপ রে বাপ, গান গাইতে পারিস? হ্যাঁ। গা তো দেখি, কি গাছ? বাড়িরও না দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের পাইতো বাজে গো, আমার দাইমা দাইমা। তুই এখান শিখলি কোথায় রে? কি হচ্ছে? আমার আব্দুল সাহেবের রূপবান কন্যা। সে দাইমা? হ্যাঁ, বসুন।
গালাগালি করলেন কেন? রুমাল চুরি করেছিলেন বলে। নিরপরাধকে চোর বলছেন? আপনার নামে মানহানির মামলা করতে পারি। সিভিল কেস বিচার হতে অনেক দিন লাগে। ততদিনে আপনি আরো কিছু চুরি করতে পারেন। যথা? জি, কি যেন বললেন? ও জিজ্ঞেস করছিলাম মূর্তি তৈরি করা শিখতে আপনার কতদিন লেগেছে? 5000 বছর। এদিকে আসুন। আপনি যদি এভাবে উৎপাত করেন তো বড় বিপদের কথা। বেশ, আমি যাচ্ছি। শুনুন, চটলেন নাকি? নিন, চকলেট খান। নিন। নিন। বাবা খুব ধমকাতে পারেন। আর না। দেখবেন এবার ঠিক চুপ করে থাকবো। চলুন, বেরিয়ে আসা যায়। সত্যি? চলুন। দাঁড়ান। চলুন। উঠুন। যান, বাড়ি থেকে বেরিয়ে আসুন। কি কি হলো? বলুন তো এটা কি? আশফাক সাহেব জিজ্ঞেস করলে বলবেন মাটির ঢিপি। আসলে একজোড়া মানুষ। কাল আসবেন। আসবো না। কি ব্যাপার আপনি? There is a check for you, Mr. Yusuf. Thank you. All right, sir. Chocolate? Poor Mr. Ashfaq. বলুন তো এটা কি? বাহ, ভারী চমৎকার তো। মৌচাক? জি না, অনেক কষ্টে তৈরি করা একজোড়া মানুষ। ননসেন্স। কে বলেছে? খোঁজ যিনি তৈরি করেছেন তিনি, মিস্টার জোসেফ। শুনুন, আপনি কি ওখান থেকেই আসছেন? কেন বলুন তো? না মানে ওর সঙ্গে আমাদের কতদিনেরই বা পরিচয়। ওখানে আপনার রোজ রোজ যাওয়াটা ভালো দেখায় না। আমার ভালো মন্দ নিয়ে আপনাকে ডাকছে?
কাস্টমস থেকে আপনার টেলিফোন এসেছে স্যার। ও মিস খান, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু যদি মনে না করেন, আই মিন ইউ নো, কি বলুন না। স্মল প্রেজেন্টেশন ফর ইউ। ডু ইউ লাইক চকলেট? থ্যাংক ইউ। আপনি ফাইলের কাজকর্ম সব পড়ে রয়েছে। সেদিন আপনাকে আমি যে ড্রাফটটা দিলাম তা এখন পর্যন্ত আমার টেবিলে এসে পৌঁছয়নি। আপনি এইভাবে কাজ দিলে করাবেন না। হ্যালো, বলুন। ডেমনস্ট্রেশনের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন কেন? আমাদের যখন সুবিধা হবে নিয়ে আসবো। স্যার, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিগুলো তো পাওয়া যাচ্ছে না, কোথায় যাই? জাহান্নামে যান। অল রাইট স্যার। আর শুনুন, ওসব প্রেম ট্রেম অফিসের বাইরে করবেন। কেমন আছেন? ভালোই। আপনি? আছি একরকম, একা মানুষ। সেদিন কাগজে আপনার খুব প্রশংসা দেখলাম। হ্যাঁ, বাড়িয়ে লিখেছে। আপনার খ্যাতি বাড়ছে, ভালোই লাগে। আমিও তো আপনার একজন ক্ষুদ্র গ্রাহক। লোকে বলবে আমারও টেস্ট ভালো। সে কি কথা? আপনি তো আমার প্রথম গ্রাহক। প্রথম দিকে আপনার সাহায্য না পেলে টিকে থাকাই মুশকিল হতো। আমার তো এক দরিদ্র মা ছাড়া আর কেউই ছিল না। 91। আচ্ছা, আপনার টাকাটা রেডি আছে স্যার। ও হ্যাঁ, চলুন। মা, তুমি আজ বেঁচে থাকলে দেখতে তোমার ইউসুফকে লোকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তুমি বেঁচে থাকলে আমি গর্ব করে সবাইকে বলতাম, তোমাদের সকল ভালোবাসা শ্রদ্ধার আসল পাওনাদার হচ্ছে এই আমার মা, আমার সব কিছু। আসবো না। মহা ছোট লোক তো আপনি, নিজেই বললেন কাল আসতে, আর এখন ফোড়ন কাটছেন। যান, আর আসবো না আপনার এখানে। আব্দুল, আজ কিছুটা কাজ এগোতেই হবে। জি ভাইয়া। যা, এই চিঠিটা পোস্ট করে দিয়ে আয়। আমি চুপ করে থাকতে পারবো না। ফার্সিতে বলে, কম খাবে, কম কথা বল, বেশি ভাববে। বুঝলেন? কথা ছিল কথা বলবো না, গানে তো আর মানা নেই। বলো তো কেমন করে হৃদয় গুঞ্জরে আগুনের পাখি দেখে উঠলো, সে পাখির কুহু সুরে আমার হৃদয় জুড়ে দোলা লাগলো, দোলা লাগলো। বলো তো কেমন করে হৃদয় গুঞ্জরে আগুনের পাখি
ডেকে উঠল সে পাখির কুহু সুরে আমাদের হৃদয় জুড়ে দোলা লাগলো বলতো কেমন করে বলতো কোন জানার টানে এই প্রাণে সে কিসের জোয়ার জাগে বলতো মন মাঝের হালে তার পালে আজ কিসের খুশি লাগে বলতো কোন জানার টানে এই প্রাণে সে কিসের জোয়ার জাগে বলতো মন মাঝের হালে তার পালে আজ কিসের খুশি লাগে তুমি তা জানো না তুমি তা বোঝো না তুমি তার কোনো খোঁজ রাখো না বলতো কেমন করে হৃদয় পিঞ্জরে আগুনের পাখি ডেকে উঠল সে পাখির কুহু সুরে আমার হৃদয় জুড়ে দোলা লাগলো বলতো কেমন করে আব্দুল, দু পেলা চা করতো। করে জীবন আমার তুমি যে সোনায় ভরে দিলে বলতে পারো বন্ধু গো তুমি তার বিনিময়ে কি পেলে করে জীবন আমার তুমি যে সোনায় ভরে দিলে বলতে পারো বন্ধু গো তুমি তার বিনিময়ে কি পেলে বলতো দক্ষিণ বাতায়নে এই মনে সে কিসের হাওয়া লাগে বলতো কিসের কাজল মেটে এই চোখে আজ এত মায়া জাগে বলতো দক্ষিণ বাতায়নে এই মনে সে কিসের হাওয়া লাগে বলতো কিসের কাজল মেটে এই চোখে আজ এত মায়া জাগে তুমি তা জানো না তুমি তা বোঝো না তুমি তার কোনো খোঁজ রাখো না বলতো কেমন করে হৃদয় পিঞ্জরে আগুনের পাখি ডেকে উঠল সে পাখির কুহু সুরে আমাদের হৃদয় জুড়ে দোলা লাগলো বলতো কেমন করে আপনার সঙ্গে যে দাদায় হাঁটতে এত ভয় কেন? তা বললে তো আর চলবে না, তোমার উপরই সবকিছুর দায়িত্ব। নিজের কাজ নিজে দেখে না নিলে ওরা তো ফাঁকি দেবেই। অবশ্য খাটনিও গেছে একটা না অনেক দিন। কাল রোববার, টেক রেস্ট। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। মিতার আপনি চলুন না, কাল সন্ধ্যা থেকে ঘুরে আসি। আমাকে আর টানছো কেন? তোমরাই যাও। মিতা কোথায়? কোথায় আর যাবে? বোধহয় ইউসুফের স্টুডিওতেই গেছে। ইউসুফ সাহেবের স্টুডিওতে রোজ রোজ যাওয়াটা কি? আর বলো না, কদিন ধরে মূর্তিটা নিয়ে এমন মেতেছে, কোন দিন এসে বায়না ধরবে বাবা আমি স্কাল্পচার হব। মামারা মেয়ে, বেশি কিছু বলতেও পারি না। ইউসুফ সাহেবকে যতটা কোঅপারেটিভ ভেবেছিলাম, পরে দেখলাম ঠিক তার উল্টো। কেন? ওই আপনার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিগুলো পাওয়া যাচ্ছিল না। সেদিন অনুরোধ করেছিলাম একটা স্কেচ করে আনতে ব্রিটিশ কাউন্সিল থেকে, মুখের উপরে না করে দিলেন। যাক, গরজটা যখন আমাদের, তখন নিজে থেকেই কাজটা করিয়ে নাও। হ্যাঁ, আজকে যাবো আমি ওখানে। হ্যালো, আপনি আসুন, বসুন। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার ছবিগুলো দিয়েই যাই। সিলেকশন ভালোই, তবে না হলেও ক্ষতি ছিল না।
চেহারাটা বলেই বুদ্ধমূর্তির চেহারা এক এক দেশে এক এক রকম। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। কেমন লাগছে? শেষ করুন। চললেন নাকি? কখন এলেন? এই তো। বইটা ফেলে গেছিলাম। আচ্ছা চলি। আপনি কি বাড়ি ফিরছেন নাকি? হ্যাঁ, কেন? চলুন, যাওয়ার পথে আমাকে পৌঁছে দেবেন। চলুন। আম্র কহে একদিন হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ শুরু হলো, সাম্য গেল ঘুচি। ভাইয়া, কিরে আব্দুল, ওরা আসিছে। কারা? ওই সেদিন আপনার পার্টি আনতে বলেছিলেন। ও রূপবান পার্টি। তুই রূপবানি কি করো? আমি তাদের কান্না করি। বেশ বেশ। আব্দুল, আজকে অনেক কাজ আছে রে, আজকে থাক। আচ্ছা, আজকে হবে না, আজকে দেখা। বাবা, আসলে সমস্ত দোষ আপনার বাবা। তাই নাকি? দেখুন না, সমস্ত দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে এমন বিপদে ফেলেছেন। বাবাকে বলেন না কেন? বলেছিলাম। ও হ্যাঁ, বাবা বলছেন কালকে চন্দ্রা থেকে ঘুরে আসতে, শেষে নিজেই পিছিয়ে গেলেন। চলুন না, কালকে আমরা চন্দ্রা থেকে ঘুরে আসি। ওকে, কাল ভোরে তৈরি থাকবেন। Until tomorrow. আজ পিকনিক জমবে ভালো, বৃষ্টি বাদলের কোনো ভয় নেই। কি বলেন আপনি? অসুবিধে করলাম নাকি? না না, অসুবিধা আবার কি? কথাই তো ছিল আপনি আসবেন। কি আপনাকে বললাম না কালকে? হ্যাঁ হ্যাঁ, নিন চকলেট খান। Let go, you idiot! কি হলো? কিছু না। কিছু না মানে? এই নষ্ট করলেন কেন? অত বড় বন্দুকটা দিয়ে বাচ্চা খরগোশটা নাই বা মারলেন? That's not your bloody lookout! বন্ধুকে ধাক্কা দিলেন, যদি অ্যাক্সিডেন্ট হতো? চেঁচাচ্ছেন কেন? সত্যি ইউসুফ সাহেব, অন্যায় হয়েছে, একটা অঘটন ঘটতে পারত। তাই হতেন আপনি? না পুলিশ আপনার পশু পক্ষীর প্রেমের কথা শুনতো? বেশ, আপনারা স্বীকার করুন, আমি যাচ্ছি। বারে, আমি কি শিকারের কথা বলছি? দাঁড়ান না, আমরা যাব তো।
আমি বাংলোতে যাচ্ছি। গেল তো পিকনিকের 12টা বেজে। সেটা কি আমার জন্যে? চলুন ফেরা যাক। কি আশ্চর্য, আমি মানুষ মারি না খরগোশ মারি, তাতে আপনার কি? যত সব ইনডিসেন্সি। সত্যি কথা বলতে কি আমিও ওসব পছন্দ করি না। তাহলে অবশ্য আমিও করি না। আপনার দেখছি রং বদলাতে সময় লাগে না। তা যাই বলুন, দেখুন ভেবেছিলাম ছুটির দিনটা আপনার সঙ্গে বেশ আনন্দে কাটাবো, কিন্তু আপনার ওই বেরসিক আর্টিস্ট ভদ্রলোক সব নষ্ট করে দিল। কই ইউসুফ সাহেবের খোঁজ পেলেন? কি আশ্চর্য, ভদ্রলোক গেলেন কোথায়? তা হুজুরের জন্য এখানে কি সারা রাত কাটাবো? আমাদের সঙ্গে আরেকজন ভদ্রলোক ছিলেন, তাকে দেখেছো? তিনি তো ঢাকা গেলেন দেখলাম। ঢাকা গেলেন কখন? তা ঘন্টাখানিক হবে। থ্যাংক গড, তা আপদ গেল। চলুন চলুন। চলে গেলেন? কই চলুন। হ্যাঁ চলুন। কি কথা বলছেন না? দেখবেন দেখবেন। হতভাগাগুলো এমন ভাবে গাড়ি চালায়। বাবা, গিয়েছিলাম এক্ষুনি। মরতে ভয় পান বুঝি? চলুন চলুন। আমাকে একটু সময় দিতে আপনারা তো কৃপণতা কেন? কিসের সময়? তোমাকে ভালোবাসি, শুধু এইটুকু বলবার। কি আবল তাবল বকছেন? কেন এ কথা বলবার অধিকার কি একা ইউসুফের? আশফাকের অন্তর নেই? ভদ্রতার মুখোশটুকু খুলে ফেলছেন। কারণ ভদ্রভাবে কথা বলে কোনোদিনই উত্তর পাইনি, তাই জোর করে ভালোবাসা আদায় করতে চান। হ্যাঁ তাই, যা চেয়ে পাওয়া যায় না তা জোর করেই নিতে হয়। ওদের কাছে আপনার এই বিরক্তের কথা বলে দিলে কিন্তু ভালো হবে না। What's the matter? क्या बात है? Any problem? एक्सीडेंट होते होते बच गया। I see. कोई चोट तो नहीं आई? जी नहीं, शुक्रिया। That's better. চলুন বাড়ি চলুন। হ্যালো হ্যালো। তোমার নাস্তা বাবা। চাটা রেখে বাকি সবকিছু নিয়ে যাও। কাল রাতেও তো কিছু খাওনি বাবা।
কখন ফিরলেন? বসতে বলবেন না? বসুন। কিসের এত দম্ভ আপনার? দম্ভ নয়, বলুন অহংকার, বিশেষ করে আপনাদের কাছে। আমাদের মানে? আপনাদের মতো যারা অনুগ্রহের জাল বিছিয়ে অনুরাগ খুঁজে বেড়ায়। সে জালে আপনিও আটকা পড়েছেন। ভুলে যাবেন না, আমি আশফাক নই। এত সংকীর্ণ আপনার চিন্তাধারা, এত ছোট আপনার মন। সংকীর্ণ? ছোট? কেন? যা সহ্য করতে পারি না তা অস্বীকার করার মতো সাহস আছে তাই? আপনাদের উচ্চ সমাজে খাপ খাইয়ে চলতে পারি না তাই? আপনাদের পিকনিকের আনন্দ নষ্ট করে দিলাম তাই? কেন আসেন আমার ছোট লোকের কাছে? কে আপনাকে আসতে বলেছে? আমার এই পাথরের নীরব মূর্তিগুলো মুখর হয়ে উঠবে একটি মেয়ের চঞ্চলতায়। এই অনুরোধ তো আপনাকে আমি কোনোদিন করিনি, আপনাকে তো আমি কোনোদিন আসতে বলিনি। তবু কেন আসেন? কেন রোজ রোজ? মিতা, মিতা, মিতা। তুমি না শিল্পী? মানুষের মনের কথা বুঝতে এত দেরি হয় কেন? চলো মার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মা? হ্যাঁ চলো। মা দেখো তো, তোমার বউ হলে কেমন হয়? কিন্তু হাতের কাছে তো কিছু নেই, কি দিয়ে বরণ করবে? আশীর্বাদ দিয়ে। কিন্তু একটা স্বাক্ষর তো থাকতে হবে। আচ্ছা, মা লকেটটাই তোমাকে দিই। মা বেঁচে থাকলে নিজের হাতেই তোমাকে পরিয়ে দিত। বাবা? তাকে দেখিনি, মার কাছে শুনেছি বাবা যখন মারা যান তখন 2 বছরের ইউসুফ ছাড়া তার আর কেউ ছিল না। ভালোবেসে বিয়ে করেছিলেন বাবা মা, তাই আত্মীয়রা তাদের করেছিল পর। বড় হয়ে মার দায়িত্ব কাঁধে নেওয়ার শক্তি যখন হলো তখন আর মা নেই। যাবার সময় দুঃখ করে বলেছিল, তোকে একা রেখে যাচ্ছি খোকা। আজ থেকে তুমি হলে। এবার কাজ করে গিয়ে চলো, আমি তোমার সঙ্গে কাজ করব। কি কাজ করবে? তুমি যা বলবে। তার চেয়ে তুমি বরং বাড়ি যাও। বারে? তুমি কাছে থাকলে পাথরের প্রতিমাকে মনে হবে নিষ্প্রাণ। কেন? তোমাকে ভালোবেসেছি বলে। মাত্র 8 দিন বাকি। এই কটা দিন অনবরত কাজ না করলে কি হবে জান? একেবারে 50% দোষের ভাগী। চলো। দেখুন না দেখুন না ও বসে এখন দেখুন না, গেও না ও পাখি এখন গেও না।
দেখো না দেখো না ও বাসি এখনো দেখো না গেও না ও পাখি এখনো গেও না এখনো সন্ধ্যা নামেনি এখনো দীপ জ্বালা হয়নি এখনো সন্ধ্যা নামেনি এখনো দীপ জ্বালা হয়নি এখনো দিন বাকি রয়েছে তার হিসাব কি রাখনি আমি তো দিন গুনে রেখেছি আমি তো পথ চেয়ে রয়েছি আমি তো দিন গুনে রেখেছি আমি তো পথ চেয়ে রয়েছি দেখো না ও বসে এখনো দেখো না গেও না ও পাখি এখনো গেও না না আচ্ছা মিস্টার জোসেফ তুমিও বললে আর আমিও বুঝলাম কিন্তু কি করে দুজন মানুষ হয় বলো তো এইটা তুমি এইটা আমি না এইটা তুমি এইটা আমি বুঝি না হঠাৎ কি যে হয় জানি না ভাইয়ের দিন বুঝ কাটে না কেন এমন হয় বুঝি না হঠাৎ কি যে হয় জানি না ভাইয়ের দিন বুঝ কাটে না কেন এমন হয় বুঝি না আবার কখন যেন হঠাৎ খুশির বন্যা যেন খবর পাঠালো সে ভেবো না ও কিছু না কিরে তুই এখন তৈরি হোস না যাচ্ছি বাবা তাড়াতাড়ি কর ওরা যেখানে এসে পড়বে ও বাবা আজ তোমার একটা শুভ দিন তাই না কেন রে এই তোমার একটা বড় কাজ সময় মতো শেষ করে তোমার বন্ধুদের চায় দেখেছো শুভ দিন তুমি খুব ভালো আমাকে খুব ভালোবাসো তারপর কি চাই সেটি বলো পরে বলবো এখনো লগ্ন হয়নি এখনো স্বপ্ন নামেনি এখনো লগ্ন হয়নি এখনো স্বপ্ন নামেনি কবে সে লগ্ন আসবে তার জবাব কি পাওনি আমি তো সব জেনে রেখেছি আমি তো মন বেঁধে রয়েছি আমি তো সব জেনে রেখেছি আমি তো মন বেঁধে রয়েছি দেখো না ও বসে এখনো দেখো না গেও না ও পাখি এখনো গেও না নাবিস্কো শতাব্দীর একটি নাম এসে পড়লেন বলে তুমি দেরি করছো কেন চলে এসো বাই দ্য ওয়ে আসবার পথে বিল্ডিংটা গিয়ে দেখে এসো তো মূর্তিটা ঠিক মতো পৌঁছলো কিনা
ওকে। বাবা দেখো, ওরা আসার আগেই আমি রেডি। এই হার তুই কোথায় পেলি? কেন বাবা? ওটা আমার। তোর নয় সে আমি জানি। কে দিয়েছে বল? ইউসুফ সাহেব দিয়েছে। ইউসুফ? বাবা এ লকেট তোর গলায় থাকতে পারে না। হ্যালো মিতা। কি ব্যাপার, তোমার বাবাকে দেখলাম বাইরে গেলেন? আদাব, এক্ষুনি এসে পড়বেন। কেমন আছিস? আজকাল তো আমাদের ওখানে যাসই না। ইউসুফ, ইউসুফ, আরে আপনি? বসুন। এ লকেট কার? আমার মা। মিতাকে কেন দিয়েছিলে? মিতার যে মর্যাদা আছে তাকে কলুষিত করবার জন্য? মিতার দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করবার জন্য? না, তাকে স্ত্রী হিসেবে পেতে চাই বলে। কি তোমার বংশ পরিচয়? কে তোমাকে চেনে? তুমি মিতাকে তোমার হাতে তুলে দেওয়ার আগে তাকে গুলি করে মেরে ফেলবো না? যে ছেলের পিতৃ পরিচয় নেই সে হবে মিতার স্বামী। চৌধুরী সাহেব, ওয়েল, নিতান্তই আপনি বয়োজ্যেষ্ঠ, তাই আপনাকে বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারছি না। ভদ্রভাবে বলতে হচ্ছে আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ, ভুল আমিও করেছিলাম। 25 বছর আগে আমিও একদিন আদালতে দাঁড়িয়ে তোমারই মতো দর্প করে বলেছিলাম আমার ভুল হতে পারে না। আমি দরিদ্র নই যে ভগ্নীর দায়িত্ব এড়াবার জন্য জোর করে তাকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি। এই নিষ্পাপ স্ত্রী আর এই ফুলের মতো শিশুকে পাপী বলে অভিযুক্ত করে যে নিষ্ঠুর স্বামী, সে কি কোনোদিনও তার বিদেশিনী স্ত্রীর প্রতি ন্যায় ব্যবহার করতে পারবে? সে কি কোনোদিনও তার বিদেশিনী বান্ধবীকে বলেছিল যে সে বিবাহিত এবং স্ত্রীর অর্থেই সে বিলেতে রয়েছে? ওই বিদেশিনী ভদ্রমহিলা কি জানেন ইকবালের সঙ্গে তার বিবাহই বেআইনি? দি ম্যাটার ইজ ইররেলেভেন্ট, ইওর অনার। আমরা আসল কথা থেকে দূরে সরে পড়ছি। মিস্টার আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে তার প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তানের পিতা তিনি নন। ইয়েস মিস্টার আব্দুল্লাহ? ইয়েস ইওর অনার, এবং একথা আমি আমার প্রথম স্ত্রীকে অনেকদিন আগেই বিলেত থেকে লিখে জানিয়েছি। এই কথাও কি লিখে জানিয়েছিলেন যে এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আপনি আপনার প্রথম স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করছেন? ইয়েস ইওর অনার। লিখিতভাবে ডিভোর্সের খবর পেয়েও যে মহিলা চুপ করে থাকেন তিনি কি নির্দোষ? তার এই নীরবতাই কি প্রমাণ করে দেয় না যে ইকবাল সাহেবের অভিযোগ সম্পূর্ণ সত্য? না, করে না, কিছুই প্রমাণ করে না। হ্যাঁ হয়, সবকিছুই প্রমাণ হয়। উনি যদি এই শিশুকে অস্বীকার করেন তাহলে আমি ওকে অস্বীকার করছি, আমার সন্তানের পিতা। জিনাত, জিনাত, What did she say?
হ্যাঁ, আমিও ভুল করেছিলাম, কিন্তু সে ভুল শোধরাবার সুযোগ হয়নি। ভেবেছিলাম বাসায় ফিরে কুকুরের মতো গুলি করে মারবো জিনাতকে, চৌধুরী বংশের কলঙ্ককে, কিন্তু সে ফেরেনি। এই 25 বছর ভুলেও কোনোদিন তোমার খোঁজ করিনি। আমি তোমাকে এখনো ঘৃণা করি। ফিরিয়ে নাও তোমার কাছে। শোনো, কেউ জিজ্ঞেস করলে বলো এখনই আসছি। বাবা এখনই এসে পড়বেন। কোথায় যাচ্ছিস? তুমি কোথায় গেছিলে? কোথায় যাচ্ছিস? ইউসুফ সাহেবের ওখানে। না, ও বাড়িতে আর তুমি কোনোদিন যেতে পারবে না। বাবা, এ তোমার অন্যায় হচ্ছে, আমাকে সেখানে যেতেই হবে। মিতা, বাবা, ও বাড়িতে যাওয়া বন্ধ করতে হলে তোকে যদি লোহার খাতায় পুরে রাখতে হয় তো আমি রাখবো। পরিচয় নেই সে হবে মিতার স্বামী। যে ছেলের পিতৃ পরিচয় নেই সে হবে মিতার স্বামী। যে ছেলের পিতৃ পরিচয় নেই সে হবে মিতার স্বামী। যে ছেলের পিতৃ পরিচয় নেই সে হবে। কি তোমার বংশ পরিচয়? কে তোমাকে? কি তোমার বংশ পরিচয়? কে তোমাকে? কি তোমার বংশ পরিচয়? কে তোমাকে? আমার সন্তানের পিতা, আমি ওকে অস্বীকার করছি। আমার সন্তানের পিতা বলছি, তুমি ওকে কথা কেন বলেছিলে? তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে? কেন বলেছিলে মিথ্যে কথা? তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে মা? তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে? তুমি থাইকো সদা হুঁশিয়ার। 4 আনা পয়সা দিবি? তোকে পুরো গানটা শোনাবো। তুমি থাইকো সদা হুঁশিয়ার, তুমি থাইকো সদা হুঁশিয়ার। দুনিয়ার লীলা বোঝা নদীর বুকে ঢেউ উঠিলে কেহ নাও ডুবায় না নদীর কুলে। বেদন পারি ধরে মনের বলে সে নদীর পায় কিনার। এই দুনিয়ার লীলা বোঝা ভার, তুমি
তুমি থাইকো সদা হুঁশিয়ার, তুমি থাইকো সদা হুঁশিয়ার, এই দুনিয়ার লীলা বোঝাবার। হোস না রে তুই দিশাহারা, মনে সাহস লয়ার উইঠা দাঁড়া, নইলে হবি রে তুই সর্বহারা, কান্দবি বসে বারে বার, এই দুনিয়ার লীলা বোঝাবার। তুমি থাইকো সদা হুঁশিয়ার, তুমি থাইকো সদা হুঁশিয়ার, এই দুনিয়ার লীলা বোঝাবার। থামলে কেন? ছিঁড়ে গেছে। সারিয়ে নিও। ও মূর্তি আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, ওটা আমাদের অর্ডার মতো হয়নি। অর্ডার মতো হয়েছে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তটাকে ভেঙে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দিতে বলো। ওর টাকা পয়সা সব মিটিয়ে দেওয়া হয়েছে? না, হয়নি। আজই ওর কমপ্লিট পেমেন্ট করিয়ে দাও। আচ্ছা স্যার। কি ওটা? হুজুর, আপা সকালে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছেন। এতক্ষণে তোমার সেটা ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় হলো? কাল রাতেও আপা কিছু খাননি, তাই ব্রেকফাস্ট রেখে দিয়েছিলাম। ভাবলাম ফিরে এসে হয়তো যদি কিছু মুখে দেন। এখনো ফেরেনি? না হুজুর। মিস্টার ইউসুফ, ইউসুফ সাহেব, ভাইয়া নাই? নেই না, দেখা করতে চায় না। আরে কোথায় যান? Here you are. বিখ্যাত শিল্পী ইউসুফ সাহেব, আর সেই খ্যাতির গরমে তুমি মিতা চৌধুরীকে আমার হাত থেকে কেড়ে নিতে চেয়েছিলে, বাট নাও এই তোমার পাওনা কড়াই গন্ডায় বুঝে নাও। And get out of my life. যান বেরিয়ে যান, যান বেরিয়ে যান, যান বেরিয়ে যান, খবর বেরিয়ে যাও।
খোকন, মা, আমার খোকন, 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 খোকন আমার, মা, আমার খোকন, তুই আমাকে অবিশ্বাস করছিস? তুই যে আমার একমাত্র আপন খোকা, তুই আমাকে অবিশ্বাস করলে আমি আমি যাই কোথায়? তাহলে তো আমাকে পথে পথে ঘুরে বেড়াতে হবে বাবা। আবার তোর কেউ রইল না রে, কেউ রইল না। মাগো, না না না, আমাকে ডাকিস রে খোকন, ডাকিস রে। আমাকে নিয়ে তোর মঙ্গল হবে না রে, তোর মঙ্গল হবে না। মা, মা, মাগো, যেও না মা, মাগো, মা, যেও না মা। আমি তোমাকে কখনো অবিশ্বাস করিনি মা, তুমি যে আমার মা। মাগো, এই দেখো, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন তোমার রক্তে বেঁচে আছি ততদিন তুমি আমার কাছে নিষ্পাপ, পবিত্র। তুমি সোনার মতো উজ্জ্বল। মিতা, এদিকে এসো। কোথায় গিয়েছিলে? তাকে খুঁজতে গিয়েছিলাম। কাকে? ইউসুফ সাহেবকে। ও, পেলে তাকে? না। যাক, তবু এটুকু ভদ্রতা বোধ তার আছে যে নিজের নোংরা চেহারা তোমায় দেখায়। তোমার যা খুশি তা বলতে পারো, কিন্তু তোমার যা খুশি তুমি তা করতে পারো না। সে চৌধুরী বংশের জামাই হতে পারে না, তার দেহে বইছে অজ্ঞাত রক্ত। সে কি তার অপরাধ? তার জন্মই একটা অপরাধ, অসামাজিক। সমাজের দোহাই দিয়ে যারা মানুষকে অস্বীকার করে, তুমিও তাদের একজন। মানুষ নয়, মানুষরূপী সমাজের ঘাগুলোকে অস্বীকার করি। তবে তখনই তাকে মেরে ফেলেনি কেন? সেইটি হয়েছে চরম ভুল। ভেবেছিলাম সেই কলুষিত অধ্যায়ের ছায়া আমার পরিবারের উপর পড়বে না। তোকে স্বাধীনতা দিয়েছিলাম এই আশা করে যে আশফাকের মতো কোনো ভদ্রঘরের ছেলেকে তুই বেছে নিবি। তা না করে তুই কি করলি? যে দোষের জন্য ইকবাল আব্দুল্লাহ তার স্ত্রীকে ত্যাগ করলো, চৌধুরী আহমেদ তার বোনকে ত্যাগ করলো, সেই দোষের জীবন্ত অভিশাপ ওই ইউসুফ। চুপ করো, চুপ করো বাবা, চুপ করো। তোমার কাছে তা অভিশাপ হতে পারে বাবা, কিন্তু আমার কাছে তা আশীর্বাদ। তুমি যেটাকে সত্য বলে জানো, আমার কাছে তার সবটুকুই মিথ্যে। মিতা, মিতা, कौन आ रहे? क्या है? इकबाल साहब को अभी कोई मुलाकात का टाइम है, कल आइए। अरे कहाँ जाता? हट जाओ। अरे किधर जाता है? ए, किधर जाता है? हेलो हेलो।
আমি জানতাম তুমি আসবে। আমি যা জানতাম না তাই জানতে এসেছি। সাহাব সাহাব, ঠিক হ্যাঁ খায়র আলী। চৌধুরী আহমদ সাহেবের বোনকে আপনি বিয়ে করেছিলেন? হ্যাঁ। কি অভিযোগে তার গর্ভজাত সন্তানকে আপনি অস্বীকার করেছিলেন? অসতীত্বের মিথ্যে কথা! আমি অসতীমার সন্তান নই। সেই কথা বলবার জন্যই এতদিন বেঁচে আছি। ইউসুফ, তুমি অসতী মার সন্তান নও। তোমার সতী মার গর্ভে তুমি আমার ঔরসজাত সন্তান। আমি তোমার জন্মদাতা। তুমি এত বড় মিথ্যে অপবাদে কলুষিত করেছ আমার নির্দোষ মার সারাটা জীবনকে। সে ভুল শোধরানোর সুযোগ তোমার মা আমাকে দেননি। আজীবন একা একা অনুশোচনায় পুড়ে মরেছি। আর তার শেষ দিন পর্যন্ত তাকে অনুরোধ করেছি, বলেছি ফিরে এসো, ফিরে এসো। ফিরে যাব, তাতে তোমার সম্ভ্রম ক্ষুণ্ণ হবে না? আদালতে দাঁড়িয়ে শপথ করে যে কথা বলেছ তা মিথ্যে প্রমাণিত হবে না? না তাদের বলবে অনাদৃতাকে আশ্রয় দিয়েছ? সে ভুলের বোঝা আর কতদিন বইব জিনাত? চিরকাল বইবে। নিজের সন্তানকে অস্বীকার করে আমাকে পুড়ে মরেছি। আর তার শেষ দিন পর্যন্ত তাকে অনুরোধ করেছি, বলেছি ফিরে এসো, ফিরে এসো। জিনাত, তা হয় না, তা কোনো দিন হতে পারে না। ইউসুফ বড় হচ্ছে, সে আমার ভুল বুঝবে। তাকে বলো আমি বিদেশে ছিলাম। তাকে বলেছি তুমি তুমি মরে গেছো। সব কথাই ওখানে লেখা আছে। আর শেষে তোমাকে অনুরোধ করেছি আমার যা কিছু তুমি তা গ্রহণ করবে, আমার একমাত্র পুত্র ইউসুফ আব্দুল্লাহ হিসেবে। আজ বুঝতে পারছি মা, কেন তোমার মুখে কোনোদিন হাসি দেখিনি। যে লাঞ্ছনা সহ্য করে তুমি সারা জীবন কাটিয়েছ, তার অপমানের কথা কোনোদিন ভুলতে পারবো না। ইউসুফ আব্দুল্লাহ, সমস্ত পৃথিবীর সামনে যাকে একদিন জারজ বলে ত্যাগ করেছিলে, আর তাকে পুত্র বলতে লজ্জা করছে না?
তুমি কি মনে করো অমানুষের মতো যার মাকে একদিন কুৎসিত মিথ্যা অপবাদে অভিযুক্ত করেছিলে সে আজ তোমার সম্পত্তির বিনিময়ে তোমাকে পিতা বলে মেনে নেবে? প্রয়োজনের দিনগুলো যার কেটেছে অভাবে, পিতৃহীনতায়, আজ তার পিতৃ পরিচয়েরও প্রয়োজন নেই, অর্থেরও প্রয়োজন নেই। হ্যাঁ আছে, প্রত্যেক মানুষের জীবনেই অর্থের প্রয়োজন আছে, বংশ পরিচয়ের প্রয়োজন আছে। তোমার এই অর্থ এবং বংশমর্যাদার এই মিথ্যে দম্ভ কি এতই বড় যে তাকে ধরে রাখতে গিয়ে জীবনের অন্য সব সত্যকে অস্বীকার করব? হ্যাঁ, আমি করিনি, দরকার পড়লে তোকেও করতে হবে। যক্ষের মতোই মরা জিনিসগুলোকে আগলে ধরে আমি জীবন কাটাতে পারবো না বাবা। তার চেয়ে পথের নিঃস্ব ভিখিরি হব, সেও ভালো। তবু সেখানে থাকবে জীবনের প্রাচুর্য। দাও, তুমি আমার একমাত্র মেয়ে বলে এই কথা মনে করো না যে তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নেব। এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শুধু এই কথাই মনে রেখো, যেখানকার কোনো কিছুরই উপর তোমার কোনো অধিকার রইল না। কিন্তু মিতার শরীরে যে তোমার রক্ত বইছে সে কথা তুমি চেষ্টা করেও ভুলতে পারবে না। চলি বাবা। যেওনা, ইউসুফ, যেওনা, ইউসুফ। আজ থেকে 25 বছর আগে আইনের আদালতে দাঁড়িয়ে তিনি যে পাপের প্রতিবাদ করেছিলেন, তিনি জানতেন না যে সেই পাপের বিষাক্ত ফল আজকের ওই খুনি তাকে হত্যা করবে। অবজেকশন ইওর অনার, আমি প্রসিকিউশনকে অনুরোধ করছি কোনো কিছু প্রমাণ করবার আগে উনি যেন আমার মক্কেলকে খুনি বলে সম্বোধন না করেন। অবজেকশন গ্রান্টেড। আসামির অপরাধের কথা উনি বিশ্বাস করেন না, তাই ওর এই সহানুভূতি। যদিও সেই হত্যাকাণ্ডের কোনো চাক্ষুষ প্রমাণ নেই, কিন্তু ইওর অনার, যে পাশবিক হিংস্রতায় উন্মত্ত হয়ে আসামি সেদিন ইকবাল সাহেবের বাসায় গিয়েছিল তার চাক্ষুষ প্রমাণ রয়েছে। সাক্ষীকে আমার আর একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। গুলি হবার কতক্ষণ পরে তোমরা দরজা খুলতে পেরেছিলে? ज्यादा से ज्यादा 1 मिनट होगा हुजूर। ততক্ষণে সে ঘরের পেছনে দরজা খুলে একটা লোক পালাতে পারে? वो तो हुजूर 1 सेकंड में भाग सकता है। আচ্ছা, তুমি কি করে জানলে যে আসামি ও পথই পালিয়েছে? शाम का बाद साहब उस तरफ का दरवाजा कभी खुला नहीं रखता था, लेकिन उस रोज देखा दरवाजा खुला है। योर विटनेस। लेकिन तुम जैसा पहलवान को
यूसुफ साहब कैसे धक्के मार के गिरा दिया? अचानक ऐसा धक्का मारा हुजूर कि हमको मौका ही नहीं मिला। और वो भी एक ही धक्के में तुम बेहोश भी हो गए। क्या कुछ पिए थे? तौबा हुजूर, हम तो जिंदगी में ऐसा बात कभी सोचा ही नहीं। फिर होश में आके क्या देखा? देखा तो कुछ भी नहीं, लेकिन ऊपर से गर्मा गर्मी के बातचीत सुनाई दे रहा था। क्या उस वक्त दरवाजा बंद था? ये तो हमें मालूम नहीं हुजूर, हम तो नीचे से सुन रहा था। अच्छा, और कितनी देर बाद गोली की आवाज सुनाई दी? कितनी देर बाद गोली की आवाज सुनाई दी? तो थोड़ा ही देर बाद हुजूर। इतना गर्मा गर्मी सुनकर भी तुम नीचे ही खड़े रहे। तुम्हें तो ऊपर जाना चाहिए था। हाँ साहब, जाना तो। फिर क्यों नहीं गए? क्या जानबूझकर नहीं गए? जाते तो जरूर, लेकिन दरवाजा बंद था। अभी कहा मालूम नहीं, और अब कहते हो दरवाजा बंद था। योर ऑनर, সাক্ষীর স্টেটমেন্ট কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী। অপরাধ সম্পর্কে সাক্ষ্য বিশ্বাসযোগ্য নয়। সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। ঘটনার দিন রাত্রে হত্যার সময় পর্যন্ত আসামি ছাড়া দ্বিতীয় কেউ সে বাড়িতে যায়নি, একথা সত্য। এবং গুলি চলবার পর মুহূর্তে দেখা গেছে আসামি নেই, পেছনের দরজা খোলা। এর সমস্ত সত্যই কি উকিল সাহেব কথার মারপ্যাচে আর সাক্ষীদের ধমকে মিথ্যা প্রমাণিত করবেন? আপনি বা হঠাৎ অত রাতে ইকবাল সাহেবের বাসায় ছুটি গিয়েছিলেন কেন? চৌধুরী সাহেবের বাসায় যখন ইউসুফের পরিচয় জানতে পেলাম এবং এও জানতে পেলাম ইউসুফও সে কথা জানে, তখন আমার ভয় হলো। রাগের মাথায় ওনা একটা কিছু করে বসে ইকবাল সাহেবের সঙ্গে, তাই আমি সে বাসায় গিয়েছিলাম। আপনি তাহলে ইউসুফ সাহেবের একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু? নিশ্চয়ই। তাই যদি হয়, তবে যাকে নিজের চোখে খুন করতে দেখেননি তাকে খুনি সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছেন কেন? আমি প্রমাণ করতে চাইব কেন? একজন কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে আমি যা জানি আদালতকে তাই বলেছি। মিথ্যা কথা। আমিও তাকে ঘনিষ্ঠভাবে চিনি। বদরাগী তো দূরের কথা, তিনি রাগ করতেই জানতেন না। অর্ডার, অর্ডার, অর্ডার। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু ঘটনার দিন রাত্রে আসামি যে হিংস্র অবস্থায় ইকবাল সাহেবের ঘরে ছুটে গিয়েছিলেন, এই কথাও কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। আর সত্যি হলেও সে দোষ ইউসুফ সাহেবের নয়। কার? চৌধুরী আহমেদ সাহেবের। এটা হচ্ছে আপনার অভিমানের কথা। তা না হয় হলো, কিন্তু আসামির হত্যাকাণ্ডের জন্য কি আপনার পিতাই দায়ী? জানি না, শুধু এইটুকু জানি ইউসুফ সাহেব নির্দোষ। আসামির বাড়ি থেকে খানা তল্লাশ করে আপনার সামনে যে একটা পিস্তল পাওয়া গেছে এবং পরীক্ষা করে জানা গেছে যে পিস্তল দিয়ে ইকবাল সাহেবকে হত্যা করা হয়েছে, তার কোনো কিছুই কি আপনার মনে নেই? পিস্তলটা ওর বাসা থেকে পেয়েছেন বলে কি ভাবছেন সবকিছু প্রমাণ হয়ে গেল? এর তো হতে পারে কোনো তৃতীয় ব্যক্তিকে বিপদে ফেলবার জন্য পিস্তলটা ওর বাসায় রেখে গেছে। তাহলে আপনি বলুন, কে সেই তৃতীয় ব্যক্তি? তা যদি জানতাম তাহলে ওকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না। কিন্তু কেন আপনাদের তৎপর পুলিশ বিভাগ সে সম্পর্কে কোনো খোঁজ রাখেনি? কেন কেন তারা একজনকে দোষী সাব্যস্ত করে বসে রয়েছে? ইওর অনার, আমি জানি সে দোষী নয়। The witness is unbalanced, Your Honor. অ্যাবসলিউটলি ইনব্যালেন্স। উনি সম্পূর্ণ প্রকৃতিস্থ। কে সে তৃতীয় ব্যক্তি যে অত্যন্ত ধূর্ততার সাথে আইনকে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে? সে হচ্ছে আসামির মৃতা জননীর অভিশপ্ত আত্মা। ইউসুফ সাহেবের সঙ্গে আপনার কি সত্যতা ছিল? নাথিং। তবে কেন তার স্বচ্ছন্দ জীবনকে বিষিয়ে দিলেন? বিষাক্ত বলেই কি সত্য কথা গোপন রাখতে হবে? আই সি। সে সত্য উদ্ঘাটন করবার জন্য আপনার কেন অত আগ্রহ? কি স্বার্থ আপনার? আমার মেয়ে মিতা চৌধুরীর সঙ্গে তার সম্বন্ধ হতে পারে না, এই স্বার্থ। এবং মিতা চৌধুরীকে না পাওয়াই হচ্ছে আসামির দ্বিতীয় আক্রোশ, সেকেন্ড মোটিভ অফ দ্য ক্রাইম। Interference, Your Honor. You can have your say later, Mr. Prosecutor. Proceed, Mr. Rahman. মিস্টার চৌধুরী, নিজের কন্যাকে বাঁচাতে গিয়ে সত্যের সাথে কতটুকু মিথ্যে বলেছেন? বাড়ি আমি বলবো না, কারণ আসামির কলঙ্কিনী মাতা আমারই ভগ্নী। মিথ্যে, মিথ্যে, মিথ্যে কথা। আমার নির্দোষ মা সারা জীবন মুখ বুজে কেন তোমাদের মিথ্যে অপবাদ সহ্য করেছেন সে কথা বোঝবার ক্ষমতা তোমার মতো বংশমর্যাদা অন্ধ লোকের নেই।
কিন্তু আমি সহ্য করব না। আই ওয়ার্ন ইউ। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার মার কথা দ্বিতীয়বার উচ্চারণ করেছে তো খুন করবো তোমাকে। ইউর অনার, আসামির এই ব্যবহার থেকেই প্রমাণ হয় আমি খুন করিনি, যদিও আপনার আদালতে আমি খুনি প্রমাণিত হব। আপনার ওই আইনজ্ঞদের হাতে এর আগেও একবার নির্দোষীকে দোষী প্রমাণিত করা হয়েছে। আমি খুনি হিসাবে শাস্তি নেবার জন্য তৈরি আছি, কিন্তু আমার মা, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি আদালতের কাছে দাবি জানাচ্ছি যেন তার কথা দ্বিতীয়বার উচ্চারিত না হয়। The court is adjourned today. কাঞ্চমিতা, বড় ভুল হয়ে গেল না? তোমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। আদালত এমন করে রেগে উঠলে কেন? সহ্য করতে পারিনি বলে। আমি কেমন করে সহ্য করছি? তিনি তো আমারও মা। তোমার আমার মনের কথা কেউ যাচাই করে দেখবে না মিতা। যা একবার মেনে নেওয়া হয়েছে তাই সত্য হয়ে থাকবে চিরকাল। না না মিতা, তুমি চলে যাও, আমার কেউ নেই। তুমি না বলেছিলে আমি তোমার হলাম? কিন্তু তোমার বাবার মতে আমি তোমার যোগ্য নই। তাকে আমি ছেড়ে এসেছি। মিতা, একজনকে অস্বীকার করে কি করবে? সমস্ত পৃথিবী যে আমাদের বিরুদ্ধে। সমস্ত পৃথিবীকে অস্বীকার করবার সাহস পেতেই এসেছি তোমার কাছে। খুনিকে কি শাস্তি দেয়া হয় জানো না? কেন এমন করে দুর্বল করে দিচ্ছ আমাকে? কিন্তু আমার অপরাধ প্রমাণিত হবার তো বেশি দেরি নেই। মিথ্যে কথা, কিচ্ছু প্রমাণ হয়নি। তুমি দেখো, আমি তোমাকে ছাড়িয়ে আনবই। চলুন। হায় রে নিঠুর বাঁশি একই জালে জড়ালে, হায় রে নিঠুর বাঁশি একই জালে জড়ালে, বাঁশিরে তুই মধু বলে একই গরল ছড়ালে, হায় রে নিঠুর বাঁশি একই জালে জড়ালে। বাঁশি তোর ডাক শুনে আমি তো এসেছি বনে, সে তো এলো না। নিদয়া বিধির মনে দয়া হলো না। যে পথে কাঁটার জ্বালা সে পথে ফুলের মালা কেন ফোটালি, হায় রে নিঠুর বাঁশি একই জালে জড়ালি। গগনে হারালো বেলা, আশা নিরাশার খেলা সারা হলো না।
বাঁশি তোর মনে ছিল এত ছলনা, সুখের প্রদীপ বলে দুঃখের অনল জেলে কেন পোড়ালি? হায় রে নিঠুর বাঁশি একই জালে জড়ালি, বাঁশি রে তুই মধু বলে একই গরল ছড়ালি। হায় রে নিঠুর বাঁশি একই জালে জড়ালি। বিরহের অশ্রু, বিচ্ছেদের ব্যথা, তোমার খুব কষ্ট হচ্ছে না অমিতা? আমারও খুব কষ্ট হচ্ছে। আফটার অল আমিও তোমাকে ভালোবাসি। কি জন্য এসছেন? তোমাকে সাহায্য করতে। আপনার সাহায্যের আমার প্রয়োজন নেই। কিন্তু আমার আছে। আমি তোমাকে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। তোমাকে খুশি করার জন্য যদি ইউসুফকে ফাঁসির কাঠগড়া থেকে ছাড়িয়ে আনতে নাই পারলাম, তবে আমার কিসের ভালোবাসা? আপনি আপনি তো তাকে দোষী প্রমাণিত করবার জন্য আদালতে মিথ্যা কথা বলেছেন। ওয়াই? কেন বলেছি? সত্যবাদী আশফাকের কাঁধে পা দিয়ে তুমি তোমার ইউসুফকে নিয়ে উড়ে যাবে, আর আমি তোমার ধন্যবাদের মেডেল বুকে ঝুলিয়ে বেঁচে থাকবো। তাতে আমার সুখ হবে না মিতা। কি বলতে চান আপনি? পুরনো কথা, নাটক নভেলে পড়নি? প্রেমের জন্য ত্যাগ করতে হয়। তুমিও তোমার প্রেমকে বিসর্জন দিয়ে মহান হও, আর আমিও ইউসুফের জীবন ভিক্ষা দিয়ে গ্রেট হই। কি ওটা? রূপকথার ভোমরা। ভোমরাটা মুক্তি পেলেই ইউসুফও মুক্তি পাবে। মানে? ইকবাল আব্দুল্লাহর একমাত্র পুত্র ইউসুফ আব্দুল্লাহ, তারই দলিল। আর ইকবাল আব্দুল্লাহর আত্মহত্যার চিঠি। এত বড় প্রমাণ আপনি লুকিয়ে রেখেছেন? এত বড় শয়তান আপনি! দিন দিন আমাকে ওটা। দেবার জন্যই তো এসেছি। বিনিময় কি চাই সেটা শুনবেন? আমাকে ব্ল্যাকমেল করতে চান? আমি সবকিছু বলে দেবো। ভুলে যেও না, তোমার ইউসুফের এই রক্ষা কবচ একটা দেশ লাইট কাঠি জ্বালিয়ে ছাই করে দেওয়া যায়। ইউসুফকে বাঁচাতে হলে আমাকে বিয়ে করতে হবে। হাউ সুইট। তুমি উত্তেজিত। কাল আদালত বসবার আগেই আমি আবার আসব। বিনিময় যা চেয়েছি তা না দিয়ে যদি তৃতীয় ব্যক্তির কাছে কাগজগুলোর কথা বলে দাও, তাহলে ইউসুফের ফাঁসির পরই দেখা হবে।
এই হচ্ছে মানুষের মনের স্বাভাবিক গতি। হত্যার কারণ আসামির মাতৃ অবমাননার প্রতিশোধ গ্রহণ, কিন্তু নিরপরাধ একটি মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করে কি সে তার জন্ম কলঙ্ক মোচন করতে পেরেছে? আদালতে আইনের প্রতিভূর সামনে দাঁড়িয়ে যে চৌধুরী আহমদকে হত্যার হুমকি দেখায়, সে শুধু খুনি নয়, সুস্থ মস্তিষ্কে মানুষকে হত্যা করতে পারে বলে তার দম্ভ আছে। এবং সেদিন সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সে ইকবাল সাহেবের উপর গুলি চালিয়েছিল এবং তার প্রমাণ রয়েছে ওর পলায়নের কৌশলের মধ্যে। ইওর অনার, দুঃখেও যদি ক্ষিপ্ত হয়ে থাকতো তাহলে সেদিন অমন করে পেছনের দরজা দিয়ে সবার চোখকে ফাঁকি দিয়ে ও পালিয়ে যেতে পারত না। কিন্তু আসামি জানতো না যে আইনের চোখে কোনো কিছুই লুকিয়ে থাকে না। প্রত্যেকটি ঘটনা পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে আসামির অপরাধ। মামলার একটি সাক্ষীও আসামি সপক্ষে যায়নি এবং এই শেষ পর্যায়ে পাতাল ফুঁড়ে নতুন কোন সূত্র এসে আসামির নির্দোষিতার প্রমাণ দেবে না। অমন চোখের জল যদি তুমি আমার জন্য এক ফোঁটাও ফেলতে, তবে সমস্ত পৃথিবীর আনন্দ দিয়ে তোমাকে ভরিয়ে তুলতাম। কি স্থির করেছ? আমাকে এমনি জোর করে পেয়ে আপনি সুখী হবেন? মানুষের মন পরিবর্তনশীল, হয়তো তুমি আমাকে ভালোবাসতেও পারো। আপনাকে? একজন নিরপরাধ লোকের রক্তে হাত রাঙানোর ভয় দেখিয়ে যে আমাকে পেতে চায়? ভালোবাসা দিয়েও তো পেতে চেয়েছিলাম। চাইলেই কি সবকিছু পাওয়া যায়? ওয়ান্ডারফুল, সেই কথাটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছি। চাইলেই সবকিছু পাওয়া যায় না। যেমন তুমিও ইউসুফকে পেতে পারো না, আদালত তাকে প্রাণদণ্ড দেবে। না না না, এই মিথ্যে প্রমাণ হবে। সে মুক্তি পাবে, আমি জানি সে মুক্তি পাবে। মিতা, ছেড়ে দিন, আমাকে যেতেই হবে। ছাড়ুন। আব্দুল, আব্দুল। এই মামলার অনেক রহস্যেরই এখনো সমাধান হয়নি। সরকারি উকিলের প্রত্যেকটি যুক্তি তর্ক সাপেক্ষ। বলা হয়েছে যে ইকবাল সাহেবের পিস্তলে হত্যাকাণ্ড সাধিত হয়েছে। তাই যদি হয় তাহলে নিশ্চয়ই ইকবাল সাহেবের চোখের সামনে ইউসুফ সাহেব আলমারি খুলে পিস্তল বার করেননি। তাহলে ওদের মধ্যে এমন কি বোঝাপড়া হচ্ছিল যার জন্য ইকবাল সাহেব পিস্তল বের করেছিলেন? তবে কি ইকবাল সাহেব ইউসুফ সাহেবকে আক্রমণ করেছিলেন এবং ইউসুফ সাহেব আত্মরক্ষা করতে গিয়ে জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট? কিন্তু তাহলে মৃতদেহ চেয়ারে থাকতো না এবং ময়না তদন্তের রিপোর্টে কথা পরিষ্কারভাবে উল্লেখ থাকতো না যে মৃত্যুর আগে ইকবাল সাহেব কোন রকম উত্তেজিত হননি কিংবা কোন রকম ধস্তাধস্তি হয়নি। তাহলে কি ইকবাল সাহেব নিজের হাতে ইউসুফ সাহেবকে পিস্তল ধরিয়ে দিয়েছিলেন? সরকারি পক্ষের উকিল এ প্রশ্নের কোনো জবাব দেননি। ইওর অনার,
এ কথা সত্য যে ইউসুফ সাহেবের বাড়িতে পিস্তলটি পাওয়া গেছে, কিন্তু তার চেয়ে বড় সত্য যদি ইউসুফ সাহেব সত্যি খুনি হয়ে থাকতেন তাহলে সেই মার্ডার ওয়েপন পিস্তলটি পুলিশের হাতে তুলে দেবার জন্য নিজের বাড়িতে লুকিয়ে রাখতেন না, বুড়িগঙ্গায় ডুবিয়ে দিতেন। মাতৃ অপমানের প্রতিশোধ নিতে গিয়ে যদি তিনি নরহত্যাই করে থাকতেন তাহলে তিনি তার নির্ভীক কণ্ঠে স্বীকার করতেন, আর তা না হলে ধূর্ততার সাথে তার সমস্ত সূত্রই মুছে ফেলতেন। কিন্তু তিনি তার কোনোটাই করেননি। আমি তার মুখ দিয়ে কোনো কথাই বলাতে পারিনি, আদালত সাক্ষী আছে। এমনকি ইকবাল সাহেবের সাথে তার কি কথা হচ্ছিল তা উনি বলতে নারাজ। কিন্তু কেন? Why this silence? Why? Your Honor, এই প্রশ্নেরও কোনো জবাব নেই। আরো বহু প্রশ্ন রয়ে গেছে যার কোনো জবাব নেই। আমি আদালতকে স্মরণ করিয়ে দিতে চাই, এই অসম্পূর্ণ সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে কোন রকমের সিদ্ধান্তে পৌঁছানো ভুল হবে। অবশ্য বিচার করার ভার যাদের উপর, এ ভুলের দায়িত্ব তাদের। অর্ডার আব্দুল, অর্ডার অর্ডার অর্ডার। আর 1 মিনিট তোমাকে সময় দিচ্ছি মিতা। এভাবে কেউ কোনোদিন জয়ী হয়নি আশফাক সাহেব, আপনিও হতে পারবেন না। এই অন্যায় আপনাকে ধ্বংস করবেই। নীতি কথার বক্তৃতা শুনতে আসেনি তোমার কাছে। কি স্থির করেছ? আপনার মতো নিচ আমি হতে পারবো না। নিচ? আমি? নিচতার পরিচয় দিচ্ছ তুমি। ইউসুফকে পাবার লোভ তোমার এতই তীব্র যে তাকে ফাঁসির মঞ্চে পাঠাতেও তোমার আপত্তি নেই। তার ফাঁসি হবে না। তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী তোমরা দাঁড় করিয়েছো তার কিছুই টিকবে না। কেন? তার বাসা থেকে যে পিস্তলটি পাওয়া গেছে সেটিও টিকবে না। তুমি সে পিস্তল রেখে গেছো। আদালতে বললে না কেন তোমার সেই তৃতীয় ব্যক্তির নাম? এইবার বলবো। বেশ, তার আগে তোমার চোখের সামনে তোমার প্রেমের চিতা জ্বালিয়ে দিবে। দলিলগুলো নিয়ে ব্যাগটা তার পকেটে রেখে দিয়েছিলাম, এতক্ষণে সে আমাদের বাসায় গেছে নাকি? এই সেই দলিল না, এগুলোকে লুকিয়ে রেখে যে একজন নির্দোষ লোককে খুনের দায়ে জড়াতে পারে সে খুনির চেয়েও বড় অপরাধী। আমি আদালতের কাছে অ্যাপিল করছি যেন এই মুহূর্তে ইউসুফ সাহেবকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। ইওর অনার, আই সিক দ্য প্রোটেকশন অফ ল। আমাকে সাহায্য করুন, আমাকে বাড়ি যেতে হবে। আমাকে যেতে দিন। ভেবেছ আমাকে ফাঁকি দেবে? আমার সঙ্গে পাল্লা দেওয়া তো সহজ নয় মিতা চৌধুরী। কার কাছে বলেছে সেই কাগজের কথা? বলো, কোথায় রেখেছে সেই দলিল? বলো। হ্যাঁ, এবং আমরাও। কি ব্যাপার? এই ব্যাগটার মধ্যে দলিলগুলো ছিল স্যার। কি করছেন? ইকবাল সাহেবের বাসা থেকে দলিল চুরির অপরাধে এবং একজন নির্দোষ লোককে খুনের দায়ে জড়ানোর জন্য আপনাকে অ্যারেস্ট করছি আশফাক সাহেব। ले जाओ। মিতা, 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 মিতা। তুমি এসেছ, আমি জানতাম তুমি মুক্তি পাবে। আমি জানতাম তুমি নির্দোষ। বলেছিলাম না, সব জানতাম, আমি সব জানতাম। এত বড় ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই, কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। এই চিঠিটা আপনার আব্বা দিলেন।
যে কঠিন প্রতিজ্ঞা তুমি আজীবন পালন করেছো মা, তেমনি কঠিন আমিও হয়েছিলাম। কিন্তু আজ মা, এসো বাবাকে ক্ষমা করি। সারা জীবনের ফুলের বোঝা বুকে চেপে বসেছে, জানিয়ে ফুলের কোনো ক্ষমা নেই। তবু শুধু স্নেহের দাবিতেই তোদের ফিরে ডাকছি। তোর বাবা। পারবে না বাবাকে ক্ষমা করতে? তার বিরুদ্ধে তো আমার কোনো অভিযোগ নেই, চলো যাই। কিন্তু তার আগে আর কোনোদিন কেউ তোমার গলা থেকে হার খুলে নিতে পারবে না মিতা। চল।